সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। আপনারা দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্টস দ্য ফুটবল শো এর অ্যাডেড টাইম। কিন্তু তার আগে নাবিল খান, আপনি বলেন, আপনি কি একজন আর্সেনাল? না, কিন্তু এটা তো অনেকে মনে করছে যে আপনি আর্সেনালের মধ্যে মাঝে মাঝে হারিয়ে যান। এই যে রবিউল ইসলাম হিরন 5850, নাবিল ভাই মাঝে মধ্যে আর্সেনালের মধ্যে কোথায় হারিয়ে যায়, আপনি কোথায় যান? আসলে আমরা হারাই না, আমরা একটু ভাগযোগ করে আর কি শোগুলো করছি, কাজের উপর ডিপেন্ড করে শিডিউল মিলিয়ে এই সব কিছুই করছি। হ্যাঁ, আর্সেনালের যে অবস্থা হয়েছে, যেমন আজকে আপনারা যে অনেকে তাহলে রিফাত মাঝখানে দুটো শো করেন নাই, তখন হচ্ছে ওই যে রিফাত মাসুদ নাই, ঠিক আছে, ও হারায় গেছে কিনা, এই আমরা একটু মিলঝিল করে আর কি করছি। মিলেছিল, কখনো কেউ বার্সেলোনা, কখনো কেউ আর্সেনাল। তবে বার্সেলোনা আমরা হতে চাই না, লা লিগার যে অবস্থা সেইখান থেকে। কিন্তু মানে বার্সেলোনা সমর্থকরা কষ্ট পাবেন না, মানে বার্সেলোনা ইজ ডুইং গুড লা লিগা বাদ দিলে। আবার আর্সেনালে যেহেতু ছিলাম, থাকি, আর্সেনাল আর আমার ভাগ্য একই। এটা হচ্ছে রবীন্দ্র দাসের প্রশ্ন। আর্সেনাল আর আমার ভাগ্য একই, যতই ভালো করি না কেন শেষে গিয়ে সফল হতে পারি না। এবং প্রত্যেকবার এই নতুন সিজনের স্বপ্ন দেখেন, তাও ভালো যে স্বপ্নটা দেখতে পারেন, যে ওই যে আমরা ছোটবেলায় করতাম না, আচ্ছা এই সেকেন্ড টার্ম শেষ হয়েছে, সমস্যা নাই, ফাইনাল পরীক্ষাটা ভালো মতো দিব। হ্যাঁ, ওই রকম অবস্থা এখন হয়ে দাঁড়ায়। স্বপ্ন দেখতে তো দোষ নাই, স্বপ্ন দেখতে দোষ নাই, প্রসেস, ইটস আ প্রসেস। আর আর্সেনালের জন্য আসলে মাঝে মাঝে ধরেন আগে খারাপ লাগতো, এখন হচ্ছে গিয়ে রিসেন্টলি না খারাপ লাগে না, এটা বুঝেই নিছে, এটা এমনই হবে, এটাই হবে। এই স্বপ্ন দেখাইবো, স্বপ্ন পরেটা বলা যাবে না, মানে তারপর কিছু একটা হয়ে যাবে, এর খুব বাজে। আর্সেনাল ফ্যানরা প্লিজ, মানে আপনারা প্রসেস, ট্রাস্ট দ্য প্রসেস, ইটস গোইং টু হ্যাপেন, ইটস গোইং টু হ্যাপেন। আচ্ছা, জেইন ইমাম ইয়ামিন, তার প্রশ্ন, ভাই গতকাল রাতে যদি লিভারপুল পয়েন্ট হারাতো এবং আর্সেনাল পয়েন্ট না হারাতো, তাহলে কি প্রিমিয়ার লিগটা আরেকটু জমে উঠতো কিনা? ডেফিনেটলি, কারণ মানে আসলেই দেখেন আর্সেনালের পয়েন্ট এখন আছে 44। আর্সেনাল যদি ম্যাচটা ড্র না করতো, আর্সেনালের পয়েন্ট হতো 46, লিভারপুলের পয়েন্ট আছে 50, যদিও লিভারপুল একটা ম্যাচ কম খেলেছে। তাও লিভারপুল যদি নুনিয়েস ম্যাজিক যদি না হতো, ম্যাচটা ধরেন ড্র হলো, তাহলে লিভারপুলের পয়েন্ট হতো 48, একদিক দিয়ে আর্সেনালের হতো 46, লিভারপুলের 48। লিভারপুল এই হাতে থাকা ম্যাচ ধরলাম জিতে নিছো তুমি, তারপরও তো 5 পয়েন্টের ডিফারেন্স। এবং আর্সেনালের জন্য আসলে এই ম্যাচটা জেতা দরকার ছিল, কারণ অ্যাস্টন ভিলার সঙ্গে প্রথম হাফে যেমন খেললো, লাইক মনে হচ্ছে যে ঠিক আছে ফাইন, স্ট্রাইকার ছাড়াও আর্তেতা প্রমাণ করতে চায় যে আমি পারবো, স্ট্রাইকার আমার দরকার নাই। কিন্তু শেষ পর্যন্ত যেটা যে লাউ সেই কদু। কথা হচ্ছে যে লিভারপুল মোমেন্টামটা হারাবে বলে মনে হয় না এত শীঘ্রই। আর একটু যখন নেক অ্যান্ড নেক শুরু হয়ে যাবে, প্রেশার শুরু হবে, তখন লিভারপুলের জন্য একটু কঠিন হতে পারে। লিভারপুল তো মানে সাইন টাইনও করাবে না মনে হয়, মানে দরকার নাই। দেখেন আপনি যে আলটিমেটলি তো একটা সেট লাইন আপে আসলে কেউ না কেউ আসলে পারফর্ম করছে। আপনি মিডফিল্ডে দেখেন গ্রাভেনবার্চ, ম্যাকালিস্টার, তারপর হচ্ছে কি আপনার সবজলাই, আপনি কোন জায়গায় কাকে নেবেন? কিয়েসা এখন পরের দিকে নামছেন আস্তে আস্তে করে। আর ডিফেন্স লাইন তো ঠিকঠাক, যদি না ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড পরের বার, অর্থাৎ নেক্সট উইন্ডোতে, এই উইন্ডোতে তো আর হবে না আমার মনে হয়, নেক্সট উইন্ডোতে যদি আসলে না চলে যায়, ওখানেই মোহাম্মদ সালাহ, ভার্জিল ভ্যান ডাইক এবং ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে ধরে রাখা। তবে আরেকটা প্রায়োরিটি আপনাদের হওয়া উচিত, যারা ডারউইন নুনিয়েজকে অনেক গালিগালাজ করেছেন, তারা প্লিজ গণক্ষমা কর্মসূচি অংশগ্রহণ করুন, এবং তার জন্য একটা স্ট্যাচু প্লিজ আনফিল্ডে। মানে আই লাভ দ্যাট গাই, আমারও খুব ভালো লাগে, আমার কেন জানি ডারউইন নুনিয়েজ আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে আমার কাছে লোকটারে। মানে আছে একটা ব্যাপার আছে যে প্রচুর গালি খাবে, প্রচুর করবে, কিন্তু ডারউইন নুনিয়েজ ম্যাচ জেতাবে, যেটা আর্সেনালের কেউ নাই আর কি। আর্সেনালের এরকম একজন দরকার আলটিমেটলি। আলামিন হোসেন, তার প্রশ্ন, লা লিগা টাইটেল কেউ নিতে চাচ্ছে না, সন্ধ্যাবেলা আতলেটিকো মাদ্রিদ বার্সাকে দিতে চাইলো, রাতে আবার বার্সেলোনা সেইটা রিয়াল মাদ্রিদের দিকে ছুঁড়ে মারলো, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? তাহলে রিয়াল মাদ্রিদের উচিত আবার মানে বার্সেলোনার দিকে দিয়ে দিও বা আতলেটিকো মাদ্রিদের দিকে দিয়ে দেওয়া, দরকার নাই। আতলেটিকো কালকের ম্যাচটা হেরে যাবে, এটা মানে আলটিমেটলি আপনি খেয়াল করে দেখেন, আতলেটিকো তো হচ্ছে গিয়ে লিগে তো আর হারে নাই, ওই যে শুরুর দিকে মানে একটা ম্যাচ হারানো না, দুইটা ম্যাচ, বেতিসের সঙ্গে হারছিল লাস্ট ম্যাচ, তারপর বেতিসের সঙ্গে হারার পর থেকে একটা 15 ম্যাচের উইনিং স্ট্রিক, সব কম্পিটিশন মিলে। কিন্তু এখানে আমি মনে করিয়ে দিতে চাই রিফাত মাসুদের একটা ঐতিহাসিক বাণী, সেটা হচ্ছে আমাদের প্রেডিকশন ভুল হইতে পারে, কিন্তু রিফাত মাসুদের আতলেটিকো মাদ্রিদকে নিয়ে প্রেডিকশন, সে যেটা বলছিল যে আতলেটিকো মাদ্রিদকে 100% ট্রাস্ট করা যায় না, সেটাই কালকে হইছে। একজন কমেন্টও করছেন, হ্যাঁ শুরুর দিকে ট্রাস্ট করেছিলাম আমরা, শুরুর দিকে টানা ড্র করলো, হ্যাঁ, আর এরপর তো ভেরি ভেরি ইন্টারেস্টিং। এখন লা লিগার টাইটেল রেসটা হয়তো জমতে পারে, কিন্তু এই যে মানে এই হোঁচট খাওয়া বা এই যে মানে আছাড় খেয়ে পড়ে যাওয়া, এটা এই তিন দলই মনে হয় করবে, মানে কনস্ট্যান্টলি মনে হচ্ছে। কারণ হেতাফের সঙ্গে বার্সেলোনা যেভাবে লাস্টে খেলছে, আমার কাছে মনে হয় না যে লো ব্লক টিমের এগেনস্টে এসে কখনোই বার্সেলোনা আসলে জয় নিয়ে আসতে পারবে। আবার বিগ ম্যাচে রিয়াল মাদ্রিদের নার্ভ লুজ হচ্ছে আবার সব জায়গায়।
এক্স্যাক্টলি দেখেন হচ্ছে কি, আমরা তো বারবার তো খালি বার্সেলোনার উপর দোষ দেই বা বার্সেলোনাকে নিয়ে কথা বলি, এটা নিয়েও তো হচ্ছে অনেকে অনেক সময় অনেক কিছু বলে আপনারা খালি চান্স পাইলে বার্সেলোনাকে দিয়ে দেন। আপনি দেখেন এই রিয়াল, এই যে অ্যাথলেটিকো এরকম চান্স আর পাবে যে বার্সেলোনা 8 ম্যাচের মধ্যে কেবলমাত্র 6 পয়েন্ট পাইছে, তাহলে আপনি কি করছেন ওই টাইমটার মধ্যে সেটা হিসাব করেন। মানে রিয়াল মাদ্রিদ 8 ম্যাচের মধ্যে তারা কি করছে, তাদেরও তো মাঝখানে একটা বাজে টাইম ছিল, তারা আস্তে আস্তে লা লিগা হচ্ছে ঘুরে দাঁড়াচ্ছে। অ্যাথলেটিকো শুরুটা খারাপ হয়েছিল, যেটা রেস কিন্তু তারা এখন পর্যন্ত টানছিল, তাই না? কিন্তু এই মাঝখানের এই টাইমটাতে তো হচ্ছে কি সবার আসলে চোখ কান বন্ধ করে ছুটে যাওয়া উচিত। এক্স্যাক্টলি, এটা এই অপরচুনিটি না নিতে পারলে আসলে অ্যাথলেটিকো টাইটেল আর জিতারই দরকার নেই, কোনো জেতার দরকার নেই। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা এই নিয়েই চলবে লা লিগাতে। যাই হোক, প্রশ্ন আছে হচ্ছে বাকের হোসেন 287, ফেদে ভালভের্দে কি রিয়াল মাদ্রিদের বাহুবলী নাকি? ভাই আমি বাহুবলী দেখি নাই, খুবই দুঃখিত। আমিও ভাই মানে এটা মাফ করে দিয়েন, হ্যাঁ আমিও বাহুবলী দেখি। ভাবলাম আপনি দেখছেন এইজন্য। না, আমি বাহুবলী দেখিনি, আমার এই টাইপের মুভি ভালো লাগে না। পুষ্পা, বাহুবলী, পুষ্পা দেখা হয়েছিল, মিথ্যা কথা বলবো না, কিন্তু আমার বাহুবলী দেখা হয়নি। কেন জানি এই মুভিটার প্রতি আমার কখনো কোনো ইন্টারেস্ট জাগেনি। পুষ্পা দেখা হয়েছে, নতুনটা দেখিনি, ওই আগেরটা কি কারণে জানি দেখছিলাম কোন একবার। তপু বর্মন তার মানে দেখছে, তপু দেখছে, তপু দেখা। ইনফ্যাক্ট আমার কো কমেন্টেটর ছিল রোহন ভাই, গতকালকের ম্যাচে জাস্ট করলো, রোহন ভাই সাথে সাথে বলতো পুষ্পা। তার মানে মমিন রোহনের মনে হয় একটু বেশি আছে আর কি। আমরা অবশ্য মানে ফেদে ভালভের্দে অবশ্য রিয়াল মাদ্রিদের অনেক কিছু, হার্ট, লাংস যেটাই বলেন সবকিছু মোটামুটি আসলে ফেদে ভালভের্দে। না, আমার প্লেয়ারটার ভালো লাগে, আমার প্লেয়ারটা ভালো লাগে। উরুগের প্লেয়ার হইলেই ভালো লাগে, এই যে দারউইন নুনিজ, ফেদে ভালভের্দে, আরো আছে। উগারতেও ভালো লাগে, খারাপ না। উগারতের মধ্যে আবার একটা অ্যাগ্রেশন আছে প্রচুর, ওই উরুগুয়ান অ্যাগ্রেশন। প্রশ্ন সোহাগ 3893, যেহেতু বসুন্ধরাকে নিয়ে কথা হলো, বসুন্ধরা কি টাইটেল থেকে ছিটকে গেল? টাইটেল রেস থেকে ছিটকে গেছে, বসুন্ধরা কিংস টাইটেল রেস থেকে ছিটকে গেছে। আমার মনে হয় না ওদের এই সিজনে লিগ জেতার আর কোনো সম্ভাবনা আছে। 10 পয়েন্ট সো টাফ। আর এবার তো আপনার মানে ম্যাচ খেলবেন আপনি 18টা, 8টা ম্যাচ হয়ে গেছে আর 10টা ম্যাচ আছে, 10টা ম্যাচের মধ্যে ইটস ভেরি টাফ। ছিটকে গেছে, ডান এন্ড ডাস্টেড গতকালকের ম্যাচের পর, মানে এর আগেই ছিটকে গেছিল, গতকালকের পর আরো পিছিয়ে পড়ে। প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজটা খুব বাজেভাবে বোঝা যাচ্ছে যে তারা জোনে নাই। আপনি থাকে না যে ওই হাঙ্গারনেসটা, একটা জোনে থাকেন, ওই জোনে থাকার ব্যাপারটা আসলে বসুন্ধরা কিংসের প্লেয়ারদেরকে আনফরচুনেটলি দেখা যাচ্ছে না। সময় আছে কিন্তু টাইটেল রেসে তারা নাই, চেলসির মতো টাইটেল রেসে তারা বসুন্ধরা কিংস নাই আর কি। তবে আরেকটা দল কিন্তু টাইটেল রেসে আছে, সেটা আহমেদ সাইফুল। তিনি জানতে চেয়েছেন লেভারকুজেন শেষ পর্যন্ত টাইটেল রেসে থাকতে পারবে কিনা। অবশ্যই লেভারকুজেন পারবে। ইনফ্যাক্ট এই যে দেখেন কবে থেকে হচ্ছে কি আমরা খালি বলে আসতেছি বায়ার্ন মিউনিখের সাথে 4 পয়েন্টের ডিফারেন্স, মিউনিখও পয়েন্ট হারায় না, লেভারকুজেনও পয়েন্ট হারায় না। 18টা ম্যাচ তো আপনার হয়েই গেল সবকিছু মিলিয়ে, তো মজা হবে। বুন্দেসলিগা এবার খুব যে একটা মজা করে দেখতেছি ব্যাপারটা এরকম না। আমার কাছে যেটা উইয়ার্ড লাগছে, আরবি লাইপজিগ এই দলটা মানে কি একটা অবস্থা, 3টা গোলে আগায় থাকলো, পরে বকুমের স্ট্রাইকার হ্যাট্রিক করে 3-3 গোল জিতছে, মানে ড্র করছে ম্যাচটা। আর লেভারকুজেনের ব্যাপারটা হচ্ছে, কালকে লেভারকুজেনের ম্যাচ অল্প একটু দেখছি, পুরোটা দেখি নাই। লেভারকুজেন যা ছিল তাই আছে। আমি তো প্রেডিকশনও দিছি লেভারকুজেন জিতবে, লেভারকুজেন বুন্দেসলিগা জিতবে, বায়ার্ন মিউনিখ জিততে পারবে না, কারণ ভিনসেন্ট ভাসো কোম্পানি জিততে পারবে না, হ্যারি কেইনও কিছু জিততে পারবে না। এটাই। কেইন ভক্তরা কে কোথায় আছেন আবারও চিন্তা ভাবনা শুরু করেন, ঠিক আছে? একটু ভাবেন, একটু ভাবা প্র্যাকটিস করেন। প্রশ্ন বাদল মোল্লার প্রশ্ন, যে আমার প্রেডিকশন নিয়ে প্রশ্ন দিচ্ছে। শরীফুল ভাই, আপনি বলেছিলেন আতালান্তা সেরিয়া জিতবে, কিন্তু নাপোলির সাথে তারা 3-2 গোলে হেরে তারা 3য় স্থানে আছে। এখন আপনার মতামত? আতালান্তার তো এটা প্রথম হার ছিল সেরিয়াতে, তাই না? এটা প্রথম না, ওরা সিজনের শুরুর দিকে দুইটা ম্যাচ হারছিল, পরের দিকে হচ্ছে একটা লম্বা উইনিং রান ছিল 10 ম্যাচে, তারপর তো যে রিয়াল মাদ্রিদের কাছে হারলো চ্যাম্পিয়ন্স লিগে, কিন্তু সেরিয়াতে ছিল। এই বছরের শুরুটা খুব খারাপ হয়েছে, 3টা ড্র দিয়ে শুরু করলো, ইয়াতে হারতে হইলো, কোপা ইতালিয়াতে হারতে হইলো, মানে সুপার কোপাতে হারতে হইলো। কালকের ম্যাচ না জমছিল, মানে যেই গোলগুলো লুকাকু পরে জিতায় দিল শেষ পর্যন্ত, ভালোই লাগছে। কিন্তু কাভারা নাই, কাভারা গেছে পিএসজি তে, ওকে ফাইন, কিন্তু আমি আমার মতামত পাল্টাচ্ছি না। আবার ইউভেন্টাসও জিতছে, ইউভেন্টাস কালকে জিতছে, মানে আমি বিশ্বাসই করতে পারি না যে মিলানকে হারায়, মানে ওরা তো জিততে পারে না, ওরা ড্র করবে, হ্যাঁ এটাই তো ধরে রাখছি, ওরা ড্র করবে, ওরা ড্র করার দল, আনবিটেন দল, ড্র করে। তবে গোল দুটো ভালো ছিল, গোল দুটো খুবই ভালো ছিল। এইচকে হিমন তার প্রশ্ন, এই জানুয়ারি থেকে রিয়াল মাদ্রিদ কোন ডিফেন্ডার সাইন করাচ্ছে? মনে হয় না আসলে রিয়াল মাদ্রিদ কোন ডিফেন্ডার আবার সাইন করাবে, কারণ হচ্ছে ওই যে আমি করাইলো তো টেকনিক্যালি, ওই যে আপনার
আলাবা হচ্ছে কি আস্তে আস্তে ফিট হচ্ছেন, আলাবা ফিট হচ্ছেন। সো এটা একটা প্লাস পয়েন্ট। আর ভাস্কেসকে দিয়েই আসলে রাইট ব্যাক পজিশন চালানো হবে। ভাস্কেসও ইনজুরিতে পড়ে গেলে আবার ওই ফেদে ভ্যালভার্দেকে নিয়ে আসা হবে। আর আসেনসিও, রুডিগার তো আছে নেই। তবে ইন্টারেস্টিং আমি যেটা দেখছিলাম যে সালিবার জন্য রিয়াল মাদ্রিদ প্রিপারেশন নিচ্ছে। সালিবা কিন্তু খারাপ বিট না আলটিমেটলি, Exactly. সালিবা কিন্তু খারাপ বিট না, মানে রুডিগার, সালিবা আসলে তো ভালোই কিন্তু হয়। আলফোনসো ডেভিস কি একটু দিয়ে দিল নাকি ব্যাপারটা শেষ সেখানে? আমার মনে হয় শেষ। আর ফ্রান গার্সিয়া লাগে না, না ফ্রান গার্সিয়া লাগে না, না না, ফ্রান গার্সিয়া আছে। কেন আপনারা কি ইয়াকে ফিরিয়ে আনবেন নাকি, মানে মিগেল গুতিয়েরেসকে ফিরিয়ে আনতে চান কিনা? মিগেল গুতিয়েরেস কিন্তু খারাপ করতেছে না এখনো জিরোনাতে, ইজ ডুইং গুড। ভাই আমি ফ্রান গার্সিয়ার খেলা দেখে এই সিজনে ভেরি প্লিজড, ঠিক আছে। ফ্রান গার্সিয়ার পার ভক্ত সমর্থকদের মধ্যে আপনি একজন, আর ওরা মানে কেমন যেন এরা দেখলে ভালো লাগে, ভালো লাগে না? এই টাইপ। ঠিক আছে, ওকে। প্রশ্ন একটু আমরা মেইন স্ট্রিম প্রশ্নে চলে আসি। নেহুয়েল মাহমুদ ফাহিমের প্রশ্ন, লিওনেল মেসি গোল দিয়ে নতুন বছর শুরু করলেন, এই সিজনে মেসি মোট কত গোল অ্যাসিস্ট করবে বলে মনে হয়? একই প্রশ্ন এমডি মফিদুল ইসলাম মিঠুর। 2025-এর শুরুতে লিও মেসির গোলটাও দেখে ফেললাম, সেটাও আবার বন্ধু সুয়ারেজের অ্যাসিস্টে। এই মুহূর্তটাকে আপনি কিভাবে দেখছেন? ভাই এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, সেটা লিওনেল মেসির বছরের প্রথম ম্যাচ। ইনফ্যাক্ট লম্বা সময় পর তো মেসি আসলে মাঠে নামলেন। ফিফা উইন্ডোর পর তো আসলে নামে নাই, নামে নাই। ওই যে ওই লাস্টে ফিফা উইন্ডো গেল, তার আগে ম্যাচ হারলো এমএলএস কাপে, তারপর হচ্ছে গিয়ে নামলেন। আমার এখানে না কেমন কিভাবে দেখছেন এর থেকে লিওনেল মেসির হেয়ার স্টাইলটা ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। আমি মানে সোবার, মানে খুব ভালো লাগছে ভাই আমার এটা। মানে চুলগুলা উঠতেছে বাতাসে, হ্যাঁ, আবার এই পাশ থেকে হালকা একটু মানে চমৎকার একটা অরা। মেসি হেডে গোল করছে, মেসি কিন্তু হেডে নরমালি গোল করে, হ্যাঁ মেসি কিন্তু হেডে নরমালি গোল করে না। ইটস আ রেয়ার থিং টু মানে সি এন্ড উইটনেস। এবং কথা হচ্ছে আমরা ম্যাচটা দেখি নাই কারণ আমাদের শো এর প্রিপারেশন চলতেছিল। আমি পরে হচ্ছে কি আপনার ওই যে দেখলাম, হাইলাইটস দেখলাম, আমরা দেখলাম ভালো একটা ফ্রেন্ডলি ম্যাচ শুরু করলেন, ভালো হলো। দেখা যাক কত গোল অ্যাসিস্ট এই সিজনে আসে, তারপর ফিফা বেস্টে হয়তো জায়গা পেয়ে যাবেন, পেতেও পারেন, সমস্যা নাই। প্রশ্ন ইশতিয়াক আহমেদ, তার প্রশ্ন ওমর মারমুশ ম্যানচেস্টার সিটিতে কোন রোলে খেলবে? এটা আমার মনে হয় কি, দেখেন ফ্রাঙ্কফুর্টে তো সে হচ্ছে একদম সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলছে, রাইট সেন্টার ফরওয়ার্ডে তিনি খেলছেন। এখন হচ্ছে গিয়ে অনেকে তাকে ধরতেছে তাকে লেফট উইং এ স্টার্ট করানো হবে কিনা, বাট লেফট উইঙ্গার হিসেবে কিন্তু তিনি ফ্রাঙ্কফুর্টে খুব বেশি সাকসেস এনে দিতে পারে নাই। আমার মনে হয় আপনার ওই যে সেকেন্ড স্ট্রাইকার হিসেবেই খেলো, মিডফিল্ডার এবং হচ্ছে গিয়ে আপনার হল্যান্ডের মাঝখানের স্পেসটা, ওই পকেট স্পেসটা দিয়ে হচ্ছে কানেক্টরের ভূমিকাটা তার দেখ, মানে আলভারেজ কাইন্ড অফ হচ্ছে গিয়ে যেটা আসলে ছিল সেই জায়গায়। তাহলে হচ্ছে আপনার হল্যান্ড আরেকটু সামনে যে সেন্ট্রালি অপারেট করতে পারবেন, সবকিছু মিলে আমার মনে হয় ওই সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকাটাই ওমর মারমুশের জন্য সবচেয়ে পারফেক্ট হবে। ওমর মারমুশের কাছে এখনই জিনিসপত্র এক্সপেক্ট করা ঠিক না। ম্যানচেস্টার মাঞ্চুরিয়ান যারা ফ্যান, ঠিক আছে আপনি এত বড় একটা ট্রান্সফার ফি প্যাকেজ দিয়ে তাকে নিয়ে আসতেছেন, তার ওয়েজ হচ্ছে সম্ভবত সপ্তাহে 3 মিলিয়ন পাউন্ড, 3 লাখ পাউন্ড, 3 মিলিয়ন বলছি কি 3 লাখ পাউন্ড, যেখানে তিনি হচ্ছে কত 25,000ও পাইতেন না। আসলে বিশাল একটা জাম্প। এখন ম্যানচেস্টার সিটির যে সিস্টেম, আলভারেজের মতো প্লেয়ার মিসিং থাকা মানে হচ্ছে তাদের একজন নাম্বার 8 এবং নাম্বার 10 এর একটা হাইব্রিড প্লেয়ার মিসিং আছে। কিন্তু একই সঙ্গে কিন্তু মাহারেস চলে যাওয়ার পরও রাইট সাইডে এখন না হয় সাভিনিও খেলতেছে বা এর আগেও লোকজন খেলছে, সেই জায়গাটাও কিন্তু এখনো ঘাটতি পূরণ হয়নি। ওমর মারমুশ ওই জায়গাটাতেও খেলতে পারে মোটামুটি ভালোই, খারাপ না। কিন্তু আই থিঙ্ক ওই রোলটাতেই হয়তো হাল্যান্ডের পেছনে একজন ডিস্ট্রিবিউটর বা হাল্যান্ডের সাপোর্টের জন্য সেকেন্ড স্ট্রাইকার রোলে হয়তো মারমুশ, এবং সে তো আসলে যখন আপনি তাকে সেন্ট্রাল এরিয়া দিয়ে অপারেট করতে দেবেন তখন তার হচ্ছে সাকসেস রেটটা আসলে বেশি। এক্স্যাক্টলি সেই জায়গাটাই হয়তো বা পেপ গার্দিওলা সেই চিন্তা ভাবনাটাই করেছেন ওমর মারমুশের ক্ষেত্রে। এক্স্যাক্টলি। এবার একটু সৃজনশীল এবং ক্রিটিক্যাল প্রশ্নে আসি আমরা। আব্দুল্লাহ সামির প্রশ্ন, সেটা হচ্ছে কাল বালদে যেটা করলেন ওটা ভিনি করলে কি ওভাবে ছাড় পেতেন? হাতে মানে গালে। আচ্ছা, ওই পেছন থেকে জড়ে কি বালদে ধরছিল নাকি কুন্দে ধরছিল? ওটা মানে কুন্দে ছিল, ওটা কুন্দে ধরছিল, এক্স্যাক্টলি ওটা কুন্দে ছিল। আর না থাক, বিতর্ক উস্কে দিব না, বিতর্ক উস্কে দেবেন না। রেফারি তো ছিল, রেফারি দেখেছেন, রেফারি ভালো জানেন দিন শেষে। তবে এইটা আমি যতটুকু বলতে পারি, এটা একটা আর্টিকেল পড়ছিলাম 2-2.5 বছর আগে, প্রিমিয়ার লিগের রেফারিদের নিয়ে একটা আর্টিকেল, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা। তারা কিন্তু আগে থেকেই মার্ক করে রাখে যে কোন প্লেয়ার আসলে গ্যাঞ্জাম করা প্লেয়ারদেরকে তারা আগে থেকে মার্ক করে রাখে যে ও যদি একটু বেশি এঙ্গেজ করতে যায় তখন কার্ড দেখাবে। সো
ভিনির ক্ষেত্রে হয়তো এই একটা পারসেপশন থাকতে পারে এখানে। ভিনির, আবারও বলছি, ভিনির আচরণের সঙ্গে যেভাবে আপনারা জিনিসগুলোকে রিলেট করেন, বর্ণবাদটা টেনে নিয়ে আসেন, এটা প্লিজ দয়া করে করবেন না, এটার সাথে কোনো সম্পর্ক নাই। এখন এটা ঠিক আছে যে ভিনি তার জায়গা থেকে লোকজনকে উস্কে দেন, সেটা রেফারি তার মাথায় থাকে, তো সেই জন্যই হয়তো ভিনির প্রতি একটু দেখানো হয়। বালদের এগেইনস্টে কিন্তু এরকম কোনো নাই, অভিযোগ নাই বা বালদে এরকম কিছু করছে এর আগে। তবে বার্সেলোনার হেতাফের ম্যাচটা নিয়ে যেটা হয়েছে যে বার্সেলোনার প্লেয়ারদের মানে খুব নেগলেক্টিং অ্যাটিটিউডের বিভিন্ন ছবি টবি আসলে বা ভিডিও হচ্ছে গিয়ে চলে আসতেছে, যেটা হয়তো আমরা লাইভ ম্যাচের সময় আমরা দেখি নাই। যেমন হচ্ছে আপনার হেতাফের এক প্লেয়ার হচ্ছে গিয়ে বল ধরে রেখেছে, পেড্রি না গাভি কে জানি, যে গাভি মনে হয় যে বলটা হচ্ছে গিয়ে এইভাবে হচ্ছে গোলকিপারের সামনে থেকে এটা তুলে দিল। তারপর হচ্ছে আপনার রাফিনিয়া অল্প একটু ধাক্কা, এরপর জোরে ধাক্কা দিল, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে কে তো আপনার বললোই যে তোমাদের তো এখানে থাকা উচিত না, তোমরা রেলিগেশনে চলে যাও, তোমরা পরের লিগে চলে যাও, তোমরা এখানে কেন খেলতেছো। তো এইগুলো নিয়ে আর কি প্রচুর হচ্ছে ওই যে প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে। এক্স্যাক্টলি। আকবর আলী, তার প্রশ্ন, কোনটা পছন্দ করবেন, ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিমের প্লেয়ারদের ড্রেসিং সেন্স, ওকে, হ্যাঁ, নাকি মুলার তরকারি? কি? নাকি মুলার তরকারি? ভাই মুলার তরকারি মুলার তরকারি আমার দিয়ে হবে না। হ্যাঁ, ফ্রান্স ন্যাশনাল টিমকে দেখতে চাইলে আমরা মানে আলোকিতে ওই টাইপের একটা রিফ্লেকশন আছে। আই প্রেফার দ্যাট। আর মুলার তরকারি দরকার নাই ভাই, গলা জ্বলে ভাই। সুস্থ থাকলে মুলার তরকারি নেভার ভাই। ওই ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিমের প্লেয়ারদের ড্রেসিং সেন্স দেখতে ভালোই তো লাগে, খারাপ তো লাগে না। কুন্দে যেভাবে আসে এরকম ভাই, কুন্দের আসলে আসা এটা উইয়ার্ড, মানে এট আ গ্লান্স মনে হয় এটা কি পড়ছে। ঠিক আছে, কালচারাল শক। ওকে, প্রশ্ন ফুটবলের বাইরের প্রশ্নে আসতেছি, দাঁড়ান। আপনার কি শেষ নাকি? আমার আর প্রশ্ন আছে আরেকটা। আচ্ছা, আরেকটা একটু হোল্ড করে রাখেন। সেটা হচ্ছে যে প্রশ্ন ফাহাদ হোসেন 6015, লো ব্লক ডিফেন্স কি খেলার মান কমিয়ে দেয় নাকি এগুলোই ফুটবলের সৌন্দর্যকে ধারণ করে? ভাই, আপনি হচ্ছে যদি বার্সেলোনার সাথে খেলেন, আর আপনার মেইন স্ট্রেংথ যদি হয় আমি লো ব্লক ডিফেন্স করতে আমার ফুটবলাররা স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক আছে, তো আপনি তো মানে প্রতিপক্ষের শক্তি যেটা সেটাকে তো হচ্ছে আপনি আপনার দুর্বলতা বানাবেন না, ওইখানে তো আপনি হচ্ছে ওই মাইন্ডসেট নিয়ে খেলবেন না। আপনি লো ব্লকে ভালো করতেছেন, আমি লো ব্লকেই খেলবো। এক্স্যাক্টলি, মানে লো ব্লক তো একটা জায়গা বলতে বোঝাচ্ছি যে ফুটবলে তো অনেকটা আনট্যাপ ট্যাপেস্ট্রিজ আছে, অনেক ধরনের আছে ফুটবলে। গল্প কিভাবে তৈরি, আপনি লো ব্লক ভাঙে একটা গোল করলে সেটা যেরকম একটা গল্প হয়ে যায়, তেমনি লো ব্লক ধরে রেখে ইনফ্যাক্ট যদি সে 10 ম্যানের লো ব্লক হয়, সেটা যদি আপনি ম্যাচ বাইট করতে পারেন বার্সেলোনা এগেইনস্টে বা রিয়াল মাদ্রিদ এগেইনস্টে, সেটাই ইটসেলফ একটা সৌন্দর্যের ব্যাপার। ফুটবলে তো এমন না যে গোল করা মানেই সৌন্দর্যজনক বা সুন্দরের জিনিসপত্র, ব্যাপারটা এরকম না আসলে। হ্যাঁ ঠিক আছে, অনেকেই বলে গোল দেখতে সবাই পছন্দ করে, ফাইন, কিন্তু এর বাইরেও তো কিছু জিনিস আছে। এখন যদি জোজে মরিনিওর আপনি বলেন যে আপনি এটা করবেন না, তাহলে জোজে মরিনিও এতগুলো গল্প বাইর হইতো না, জোজে মরিনিওকে নিয়ে তাদের রাইভালরি এত জিনিসপত্র বাইর হইতো না। সো এগুলোরও দরকার আছে। হয়তো দেখতে ভালো লাগে না যে কি গোল হইতে দিচ্ছে না, আশ্চর্য, স্টিল। তবে দেখেন ওইটাও কিন্তু ভালো লাগে যে হচ্ছে গিয়ে একটা দল টানা অ্যাটাক করে যাচ্ছে, মানে অ্যাটাকিং ডিসপ্লেও তো দেখতে ভালো লাগে, যেটা কালকে লিভারপুলের ক্ষেত্রে হয়েছে। ও মাই গড, কিন্তু ব্রেনফোর্ডও কিন্তু প্রচুর ব্রেক করছে পরে লাস্টের দিকে যে। তবে কালকে আমার নিউক্যাসল বোর্নমাউথ ম্যাচটা খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন নিয়ে নিই, সেটা হচ্ছে জসিমউদ্দিন 8242, বার্সেলোনা উচিত যত দ্রুত সম্ভব লেভানডফস্কির রিপ্লেসমেন্ট নিয়ে আসা, না হলে তাদেরকে আরো ভুগতে হবে। আই থিংক হুইচ ইজ ট্রু। কেন ভাই, লেভানডফস্কি মাঝখানে যখন গোল করতেছিল তখন তো ঠিকই আপনারাই বলতেছিলেন বুড়ো হাড়ের ভেলকি দেখাচ্ছে, এখনো ফুরিয়ে যান নাই, হ্যান্সি ফ্লিকের সাথে রসায়নটা আবার জমে উঠেছে। হ্যাঁ, ইন ফিউচারের কথা চিন্তা করলে তো আপনার লেভানডফস্কির একটা বিকল্প তো আসলে বার্সেলোনাকে এখন ভাবতেই হবে, বয়সও হয়ে গেছে লেভানডফস্কি। মানে লেভানডফস্কি হচ্ছে এখন ফুল মৌসুম পারফর্ম করার মতো জায়গা ওভাবে নাই, কারণ লাস্ট দুইটা মৌসুমেও কিন্তু এই ডিসেম্বর জানুয়ারি মাস শীতকাল আসলেই ওনার একটু পারফরমেন্সে বুড়ো হাড়টা একটু বুড়িয়ে যায়, হুইচ ইজ ফাইন, এটা হইতেই পারে। 36 বছর বয়সে আপনি একজনের কাছে কি এক্সপেক্ট করবেন? সবাই তো আর লুকা মডরিচ না, বা সবাই তো আর আসলে ওইদিকে আর কে আছেন, পেপে না, বা যাই হোক, কিন্তু তাদের কাজটা ডিফারেন্ট। লেভানডফস্কির কাজটা ইজ ভেরি ডিফিকাল্ট। তাও তিনি মনে এখন ইউরোপের টপ 5 লিগের মধ্যে বেস্ট গোল স্কোরার। সো লেভানডফস্কির কাছ থেকে আপনি অনেক কিছু পাবেন, কিন্তু আই থিঙ্ক ওই ডিপার্টমেন্টে আপনি তো হয়তো ফেরান টরেস বা অন্য কাউকে ছাড়া তো আপনি নামাইতে পারেন না আলটিমেটলি। শেষ পর্যন্ত দানি অলমোকে হয়তো নাম্বার 9 রোলে খেলা লাগে, বা অন্য কাউকে মেকশিট রোলে খেলা লাগে। এটা বার্সেলোনার জন্য খুবই দরকার আসলে, যে তাদের রিপ্লেসমেন্ট বা একটা প্রপার স্ট্রাইকার ফরওয়ার্ড নিয়ে আসে, যেটা হল্যান্ড হবে না আলটিমেটলি। হল্যান্ডের স্বপ্ন দেখায় লাভ নাই। আচ্ছা, এই 2034 এত লম্বা করতে গেল কেন?
আমি জানি না মানে বুঝলাম না মানে ডিলটার অর্থটা কি, এত লম্বা সময় ধরে অনেক টাকা পাবে সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আর আই থিঙ্ক পেপ গার্দিওলা থেকে যাওয়াটা একটা ফ্যাক্টর। তাই বলে 34 আপনি 2030 পর্যন্ত করেন না ভাই, 5 বছর করেন না, 9 বছরের চুক্তি করছেন। 9.5 বছরের চুক্তি, মানে এমনিতেই চুল হল্যান্ডের সাদা, ওটা আরো সাদা ধূসর হয়ে যাবে। হি লুকস ফাইন, হেয়ার স্টাইলটা ভালোই লাগে, খারাপ না। সালমান রন্টি তার প্রশ্ন, প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের দলে নেওয়ার ক্ষেত্রে বাফুফে কতটা আন্তরিক? আসলে এই টার্মে আমার মনে হচ্ছে, এই টার্ম মানে হচ্ছে নিউ কমিটি এই প্রবাসী ফুটবলারদের ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক। শুধু ধরেন হামজাটা তো সাকসেস হয়েছে, যদিও হামজার প্রসেসটা আগের কমিটি থেকে স্টার্ট হয়েছিল, বাট আগের কমিটি যেটা আসলে করতো এর থেকে আমার মনে হয় নিউ কমিটি এসে সেই জায়গায় আরেকটু জোর দিয়েছেন। ইনফ্যাক্ট আপনি গতকালকে জামাল ভুঁইয়ার কথাটা শোনেন না, জামাল ভুঁইয়া বলছেন যে আমাদের দেশে যদি 3-4টা হামজা থাকতো তাহলে খুব ভালো হতো। ইনফ্যাক্ট উনি এক্সাম্পল দিয়েছেন শ্রীলঙ্কার কথা, এক্সাম্পল দিয়েছেন ইন্দোনেশিয়ার কথা। আসলেই তো ইন্দোনেশিয়ার তো আপনার এখন ফুল অফ হচ্ছে গিয়ে আপনার ফরেন প্রবাসী ফুটবলার, এবং বেশিরভাগ হচ্ছে ডাচ ফুটবলারদের ম্যানেজ করার জন্য এখন প্যাট্রিক ক্লাইভার্টও চলে আসছে। হ্যাঁ, আপনি মালয়েশিয়ার কথা চিন্তা করেন, মালয়েশিয়াতে হচ্ছে বাংলাদেশের লিগে খেলে গিয়েছিল লিটাকের কথা আপনাদের মনে আছে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফুটবলার বলা হয় বাংলাদেশের রিসেন্ট টাইমসে বাংলাদেশের ফুটবলে। ইনফ্যাক্ট আমি এখনো বলি ওই এরনান বার্কোসটা আসলে এক ম্যাচের ঝলক দেখিয়ে চলে গেলেন। ওই বার্কোসের সাথে বার্কোস যদি লং টাইম থাকতেন হয়তো বা ওই জায়গায় আমার একটা প্রশ্ন হতো রিসেন্ট টাইমসে বাংলাদেশের বেস্ট ফুটবলকে। হ্যাঁ, রবসন রবিনিও ডেফিনেটলি একটা বড় রোল প্লে করে গেছেন, কিন্তু আমার মনে হয় এখনো লিটাক ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার। এই দেখেন লিটাক হচ্ছে ইংলিশ বংশোদ্ভূত, ইংল্যান্ডের ছিল, তিনি আসলে পরে তাকে মালয়েশিয়া, তার ওই কানেকশনটা ছিল দেখে মালয়েশিয়াতে তাকে হচ্ছে সেই নাগরিকত্ব দিয়ে দিয়েছে। তো এই ধরনের ফুটবলার যত আসবে বাংলাদেশের ফুটবলের জন্যই আসলে আলটিমেটলি ভালো হবে। এক্স্যাক্টলি, সময় আছে, দেখা যাক ভালো কিছু যদি হয়। প্রশ্ন আপনার কি শেষ? ওদিকে শেষ, 8টা প্রশ্ন নিয়েছিলাম। শাহানা চাঁদনির প্রশ্ন, স্টার্ট বেনসেল ব্রেকফাস্ট পরোটা অ্যান্ড গ্রিল, 2 লাঞ্চ বিফ বিরিয়ানি, 3 ডিনার মাটন কাচ্চি। কি করবেন? স্টার্ট হচ্ছে গিয়ে মাটন কাচ্চি। ইকবালের কাচ্চি। ডিনার হচ্ছে গিয়ে মাটন কাচ্চি। আমি না খুব অপেক্ষা আছি, ঠিক আছে, যে একটা ওই জায়গায় একটা ইয়ে পেলে আমি খেতে চাই এবং আপনার ফুড ব্লগিং এর সাথে আমি মেলাতে চাই, কারণ হচ্ছে তখন ইনস্ট্যান্ট লাইভ এক্সপেরিয়েন্সটা তো ওইভাবে আমি পাইনি। হ্যাঁ, আপনার তো অনেক ধরনের ব্যাপার স্যাপার চলছিল, সো আই ভাই কিন্তু ব্রেকফাস্টে পরোটার সাথে গ্রিল, ভাই এটা হাউ কাম? মানে ব্রেকফাস্টে কেন পরোটার গ্রিল খাবো? এই প্রশ্নটা দেখে আমার এটাই মনে হয়েছে, পরোটা গ্রিল তো হচ্ছে সন্ধ্যার খাবার, খুব ভালো খাবার, খুব ভালো খাবার। গতকালকে কমেন্ট্রির পর আমরা নান এবং গ্রিল খেয়েছি। তাই না? এভাবে আমাকে বলছেন, এখন কয়টা বাজে? দুপুরবেলা আপনি খাবার কথা বলতেছেন। ব্রেকফাস্ট এই পরোটা গ্রিল হচ্ছে সেল। বিফ বিরিয়ানি বললেন না তিনি নাকি? বিফ বিরিয়ানি হচ্ছে কি আপনার বেঞ্চ, আর স্টার্ট হচ্ছে মাটন কাচ্চি। আচ্ছা, এবার আমি একটু কন্ট্রোভার্সি না, মানে খুব নর্মাল। বিফ বিরিয়ানিটা যদি হয় তেহারি এবং সেটা যদি সরিষার তেলের তেহারি, ওটা মানে আমি 100তে 99 বার স্টার্ট করাবো। হ্যাঁ, কোনোভাবেই এর উপরে কিছু হইতে পারে না একটা প্রপার সরিষার তেলের তেহারি। কাচ্চি অবশ্য না, ইকবালের কাচ্চি হলে আবার ওইটা আমার ভাই আপনি তো একদম স্পন্সর করে দিচ্ছেন, কিন্তু ইকবালের কাচ্চি হলে সেটা আর কোনো জায়গা নাই। এর আমার কাচ্চির আলু আমার খুব ভালো লাগে, মানে যে কোনো জায়গায় এই কাচ্চির আলু আমার খুবই পছন্দ। খুবই তো কমপ্লিমেন্টারি, কারণ আলুটা যেভাবে মিশে থাকে, মানে ইট ফিলস লাইক যে আপনি কিছু একটা খাচ্ছেন এবং মিশে যাচ্ছে মুখে। কাচ্চি ওইভাবেই হইতে হবে। পরোটা গ্রিল সেল অসম্ভব। মানে এটা অন্য সময় হলে হয়তো মানে একটু ধরেন চিন্তা ভাবনা করতাম, কিন্তু আপনি যে অপশনটা দিয়েছেন ব্রেকফাস্টের জন্য কিনা, ব্রেকফাস্টের হলো নগদ সেল, কোনো কথা নেই। ইকবালের নাম যেহেতু নিলাম, আমি রিসেন্টলি একটা ভালো পরোটা গ্রিল খেয়েছি, সেটার চ্যাপলিন দোকানটার নাম পছন্দ হয়েছে, ভালো। কোথায়? এটা হচ্ছে আপনার মণিপুরি পাড়ায়। কি মণিপুরি পাড়ায়? মণিপুরি পাড়ায়? এক্স্যাক্টলি। কোন পাশে? মণিপুরি পাড়া 2 নাম্বার গেটে, 2 নাম্বার গেট দিয়ে ঢুকে একটু ভিতরে, ভালো পরোটা গ্রিলটা। মানুষ আপনার সংসদের সাইড দিয়ে 2 নাম্বার গেটে ঢুকলে সংসদের, হ্যাঁ ওই আপনার ইন্দিরা রোডের সাথে যেই মণিপুরি পাড়ার সাইডটা, ওটা 2 নাম্বার গেট দিয়ে একদম একটু ঢুকেই সামনে, ভালো, চমৎকার। আপনি আমার এলাকায় এসে আপনি খেয়ে যান, মানে আমার এলাকার আশপাশে এসে চলেন একদিন খেলি, আমরা ব্যাডমিন্টন খেলি, তারপর এনি টাইম চলে আসুন। লাস্ট প্রশ্ন, কাউসার হামজা রেশাদ, ফুটবল খেলায় কোন হারটা সবথেকে বেশি বেদনাদায়ক? 1 লিডে থাকার পরও গোল খেয়ে হারা, 2 ম্যাচের একেবারে শেষে অতিরিক্ত সময় গোল খেয়ে হারা, কিংবা 3 টাই ব্রেকারে হেরে যাওয়া। মানে 1, 2, 3 কোনটা? ওই যে অতিরিক্ত সময়ে গোল খেয়ে হারা। 2 নাম্বারটা না?
পুরা ডিজাস্টার, মানে ওইটা সবচেয়ে গায়েও লাগে যে কি হইলো। মানে টাইব্রেকারের সময় তো আপনি হচ্ছে তখন এটা টোটালি কমপ্লিট ভাগ্যের উপর মাইন্ডসেট যে এখানে আমার এরকম হইতে পারে, বাট অতিরিক্ত সময়ে যে হারা এটা অনেক অনেক বেশি পীড়াদায়ক। আই থিঙ্ক লিডে থাকার পর গোল খেয়ে হারা ঠিক আছে, ফাইন হতে পারে, কিন্তু অতিরিক্ত সময়ে যে যদি আপনি একদম, যেটা হচ্ছে ধরেন আতলেতিকো মাদ্রিদেরটা, রিয়াল মাদ্রিদের এগেইনস্টে, এর চাইতে বেশি বড় হিউমিলিয়েশন তার হইতে পারে না যে আমি হেরে গেলাম। আপনাদের কাছে কোনটা সেটা আপনারা জানাতে পারেন। এবং আই থিঙ্ক শেষ প্রশ্ন, অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনাদের প্রশ্নের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।